এখানকার এই পুরনো দালানের প্রতিটি ইট পাথরের সাথেই মিশে আছে এক দুজন নয়, বরং হাজার হাজার মানুষের গগন বিদারী কান্না আর আহাজারির ইতিহাস। এই মাটিতেই সেদিন রক্তের হোলি খেলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। সেদিন কি ঘটেছিল পাবনা সিরাজগঞ্জের বুকে? কেনই বা রুখে দাঁড়িয়েছিল শাহজাদপুরের মানুষ? বেঙ্গল ডিসকভারির পর্দায় জানাবো সব কিছু। প্রাণ প্রকৃতি, কৃষি আর তাঁত শিল্পে ভরা বাংলার প্রাচীন জনপদ সিরাজগঞ্জের শাহজাদপুর, যেখানে নদী আর মানুষের জীবন একে অপরের সাথে মিশে আছে এক অবিচ্ছেদ্য বন্ধনে বহুকাল ধরে। করতোয়া, যমুনা কিংবা বাঙালি নদীর জলধারা যেমন এখানে রয়েছে, তেমনি এই জনপদের বুক চিরেই চলে গেছে এই কেনাই, গুমানি কিংবা ইছামতির মতো নদীগুলোও। নদী তীরে দাঁড়ালে আজও দেখা যায় জেলেদের মাছ ধরার সেই চেনা দৃশ্য। কেউ বা ব্যস্ত নৌকা ঠিক করতে, কারো ব্যস্ততা বিস্তীর্ণ ফসলি মাঠে, আর গগন ছুঁয়ে ভেসে বেড়ায় সাদা বকের দল। প্রাণ প্রকৃতি আর গ্রামীণ সজীবতা বলতে যা বোঝায় তার সবই আছে শাহজাদপুরের এই মাটিতে। শুধু কৃষিই নয়, তাঁত শিল্পও এই জনপদের প্রাণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁতিরা হাতের জাদুতে এখানে একের পর এক তৈরি করে চলেন শাড়ি, লুঙ্গি আর গামছা। প্রাচীন এই জনপদেই শুয়ে আছেন প্রখ্যাত আউলিয়া হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। শুধু এগুলোই নয়, এই শাহজাদপুরের প্রাণকেন্দ্রেই রয়েছে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাচারি বাড়ি। কিন্তু এত কিছুর পরেও এই শাহজাদপুরের মাটিতেই লুকিয়ে আছে এক রৌমহর্ষক ঘটনা। সময়টা 1748। ওই সময় বাংলার মসনদে নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খান। শাহজাদপুর তখন ইউসুফ শাহী পরগনার অধীনে, যা শাসন করতেন নাটোরের রানী ভবানী। ওই সময় এই পরগনায় জমির উর্বরতার উপর খাজনা নির্ধারিত ছিল। খাজনার হার ছিল 6 থেকে 10 আনা, অর্থাৎ জমিতে ভালো ফসল উৎপাদিত হলে খাজনা দিতে হতো 10 আনা, আর খারাপ হলে দিতে হতো 6 আনা। আর প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যদি জমিতে ফসল না হতো, তাহলে খাজনা মওকুফ করে দিতেন অর্ধবঙ্গেশ্বরী শাসক রানী ভবানী। ওই সময় কৃষকরাই ছিল জমির প্রকৃত মালিক। রানী ভবানীর শাসনে বেশ সুখে শান্তিতেই চলছিল সব কিছু। 23 জুন 1757, পলাশীর প্রান্তরে অস্ত যায় বাংলার স্বাধীন সূর্য। রাতারাতি বাংলা পরিণত হয় ইংরেজদের করদ রাজ্যে। ক্ষমতা দখলের পর ইংরেজরা কৃষকদের ওপর বাড়তি কর চাপিয়ে দেয়, চালু করে জমিতে ফসল ফলুক আর না ফলুক দিতেই হবে বেঁধে দেওয়া উচ্চ কর। ইংরেজদের হয়ে যারা খাজনা আদায় করে দিত, তারা বাজারে সিন্ডিকেট সৃষ্টি করে, ফলে কৃষক ফসল উৎপাদন করেও বাজারে ন্যায্য দামে তা বিক্রি করতে পারে না। এ কারণে ক্রমশই কৃষকের ঘাড়ে চেপে বসতে থাকে খাজনার বোঝা। এভাবেই চলতে থাকে পরবর্তী 36 বছর। 1793 সালে ইংরেজরা চালু করে এক ভয়ানক কালাকানুন, চিরস্থায়ী বন্দোবস্ত।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির চালু করা এই কালো আইন বাংলার প্রতিটি লোককেই এক রাতের মধ্যেই রীতিমতো রাস্তার ফকির বানিয়ে দেয়। যে ব্যক্তি এতদিন খাজনা আদায় করত সেই ব্যক্তিই হয়ে যায় জমির মালিক, আর তার অফিসিয়াল নাম হয়ে যায় জমিদার। বিষয়টি এমন যে আজ আপনি বা আপনার বাবা যে জমির মালিক, কাল ঘুম থেকে উঠে দেখলেন সেই জমির মালিক হয়ে গেছে আপনারই এলাকার চেয়ারম্যান। শুধু তাই নয়, চেয়ারম্যান জমির মালিক হলেও ফসল ফলাতে হবে আপনাকেই, এবং সেই ফসল বিক্রি করে ওই চেয়ারম্যানের হাতেই তুলে দিতে হবে টাকা। যদি টাকা না দেন তাহলেই চেয়ারম্যানের লোকজন এসে আপনাকে তুলে নিয়ে যাবে এবং অমানসিক নির্যাতন চালাবে। আর ফসল যদি না ফলান তাহলে খাবেন কি? অর্থাৎ কৃষকরা ফসল ফলাতে বাধ্য ছিল। হ্যাঁ দর্শক, হৃদয় দিয়ে অনুভব করুন জমিদাররা বাংলার কৃষকদের কিভাবে জিম্মি করে 200 বছর ধরে নির্বিচারে অত্যাচার করেছে। যেসব জমিদার খাজনা উঠিয়ে ইংরেজদের হাতে মোটা অঙ্কের টাকা দিত, তাদেরকে ইংরেজরা নানাভাবে পুরস্কৃত করত, কখনো কখনো দিত নানান উপাধি। সিরাজগঞ্জের শাহজাদপুরে এই রবীন্দ্র কাচারি বাড়িতে এসে আজ আমরা শুধু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি খুঁজে ফেরি, কিন্তু এখানকার প্রতিটি ইমারতের পেছনেই রয়েছে তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের ভয়ানক থাবা। শাহজাদপুরের কৃষক বিদ্রোহ ও ঠাকুর জমিদার গ্রন্থের তথ্য বলছে, ইউসুফশাহী পরগনা ঠাকুর পরিবারের পাশাপাশি যৌথভাবে কিনেছিল ঢাকার বন্দ্যোপাধ্যায় পরিবার, সলপের শ্যানাল পরিবার, পরজনীর ভাদুরী পরিবার এবং পাকরাশি পরিবার। তবে শাহজাদপুর এলাকা ভাগে পড়ে যায় দেবেন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ দর্শক, পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটাই শাহজাদপুরের কাচারি বাড়ি, যা এখন রবীন্দ্র কাচারি বাড়ি নামেই সবার কাছে পরিচিত। শুরুর দিকে দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকেই এই এলাকার জমিদারি পরিচালনা করতেন একজন নায়েবের মাধ্যমে। পরবর্তীতে 1842 সালে যখন এই বাড়িটি ইংরেজদের কাছ থেকে কিনে নেন, তখন জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে চলে আসেন, তবে স্থায়ীভাবে চলে আসেননি। কিন্তু এই দেবেন্দ্রনাথ ঠাকুর এই এলাকার খাজনা আদায়ের নিয়মে বিশাল একটি পরিবর্তন আনেন। মূলত ওই সময় শাহজাদপুরে জমি পরিমাপের প্রচলন ছিল 23.5 ইঞ্চিতে 1 হাত এই হিসাব ধরে, কিন্তু জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর এই নিয়ম বাতিল করে দেন। তিনি চালু করেন শাহজাদপুর এলাকার জমি এখন থেকে মাপা হবে 18 ইঞ্চিতে 1 হাত এই হিসেবে। ফলে খাতা কলমের জমির আকার বড় হয়ে যায়, অর্থাৎ 23.5 ইঞ্চি হাতে মেপে যার 16 কাঠা জমি ছিল, নতুন নিয়মের কারণে 18 ইঞ্চিতে মেপে সেই একই 16 কাঠা জমি খাতা কলমে বেড়ে হয়ে যায় 1 বিঘা, কিন্তু প্রকৃত অর্থে মাটি বাড়েনি। ফলে যে ব্যক্তি এতদিন 16 কাঠা জমির খাজনা দিত তাকে এখন ওই একই জমি আবাদ করতে হবে, কিন্তু খাজনা দিতে হবে 1 বিঘার হিসেবে। ফলে খাজনা বেড়ে যায়। শুধু তাই নয়, রানী ভবানী যেখানে 6 আনা থেকে 10 আনা খাজনা আদায় করতেন, দেবেন্দ্রনাথ ঠাকুর এসে তা বাড়িয়ে দ্বিগুণ করে দেন। ফলে ফসল খারাপ হলে সর্বনিম্ন যে 6 আনা খাজনা দেওয়ার নিয়ম ছিল সেটাও তিনি বাতিল করে দেন। চালু করেন জমিতে ফসল ফলুক আর না ফলুক 20 আনা করে খাজনা দিতেই হবে। একদিকে খাজনা বেড়ে দ্বিগুণ হয়ে যায়, অন্যদিকে খাতা কলমে জমির পরিমাণও বেড়ে যায়। ফলে বিঘাপতি প্রায় 25 থেকে 30 আনা পর্যন্ত খাজনার পরিমাণ চেপে বসে এখানকার কৃষকের ঘাড়ে। 23 ইঞ্চিতে 1 হাত, এটা সুলতানি আমলের নিয়ম। এই অঞ্চলে এই নিয়মের প্রবর্তন করেছিলেন ওই সময়ের শাসক সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ। পর্দায় এখন যে 15 গম্বুজওয়ালা মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা এখানকার সবচেয়ে পুরনো মসজিদ। আর পাশে যে বিশাল আকারের রঙিন গম্বুজটি দেখা যাচ্ছে, এটা প্রখ্যাত আউলিয়া হজরত মুকদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজার এবং এই মসজিদ দুটোই তৈরি করে দিয়েছেন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ। শুধু তাই নয়,
এই মসজিদ এবং মাজার রক্ষণাবেক্ষণের জন্য তিনি ওই সময় 722 বিঘা জমিও দান করেছিলেন। পাশাপাশি এখানে এই শাহজাদপুরকে কেন্দ্র করে ঘোষণা করেন এক বিশাল পরগনার। সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ নতুন ওই পরগনার নাম দেন ইউসুফ শাহী পরগনা। ইউসুফ শাহ হলেন হজরত মখদুম শাহ রহমতুল্লাহ আলাইয়ের পূর্বশ্বরী, যিনি সবার আগে এই এলাকায় ইসলাম প্রচারের জন্য এসে শহীদ হয়েছিলেন। আর এই মাজারে শায়িত প্রখ্যাত আউলিয়া হজরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের হাতের মাপ ছিল 23.5 ইঞ্চি। এখানকার ইউসুফ শাহী পরগনার জমির মাপ এই আউলিয়ার সম্মানে 23.5 ইঞ্চিতে 1 হাত ধরে জমি মাপার নতুন নিয়ম চালু করেন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ। টানা 300 বছরেরও বেশি সময় ধরে এখানে 23.5 ইঞ্চিতে 1 হাত ধরে জমি মাপার যে নিয়ম চালু ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা জমিদার হওয়ার পর সেই নিয়ম বাতিল করে দেন। ফলে রাতারাতি জমির খাজনার অর্থ বেড়ে যায় দ্বিগুণ বা 2.5 গুণ হারে। আর কাঙ্ক্ষিত সেই খাজনা দিতে না পারলেই কৃষকদের ওপর নির্বিচারে চলত অত্যাচার। শাহজাদপুরের এই কাচারি বাড়ির দেয়ালে কান পাতলে আজও অনুভব করা যায় কৃষকদের আহাজারি। কিন্তু এখানে এলে আপনি সেই রোমহর্ষক ঘটনার কোনো কিছুই জানতে পারবেন না। এখানে এসে আমার 2 ধরনের অনুভূতি হচ্ছে। প্রথমত এটি এমন একটি জায়গা, ঐতিহাসিক জায়গা, যেখানে রবীন্দ্রনাথ রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, সময় কাটিয়েছেন, কবিতা লিখেছেন, গল্প উপন্যাস সব লিখেছেন। এটি একটি সেই দিক থেকে চিন্তা করলে এটি সত্যিই একটা ঐতিহাসিক জায়গা। কিন্তু যখন ভাবছি যে এই কাচারি বাড়ি থেকেই জমিদারের আদেশে এই শাহজাদপুরের কৃষক বা সিরাজগঞ্জের কৃষকদের ওপর অত্যাচার পরিচালিত হতো, এখানকার আদেশেই কৃষকদের ওপর বাড়তি কর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের যে সকল কৃষকরা যখন সেই কর দিতে পারেনি সেই সকল কৃষকদের এই জমিদার বাড়িতে নিয়ে এসেই পেটানো হতো, মারা হতো। এই যে আমার চারপাশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এই সব জায়গাগুলো দিয়ে যখন আমি হাঁটছি, চলাফেরা করছি, তখন আমার কাছে সেই ধরনের অনুভূতিও হচ্ছে। আমার এই পাশটাতে আপনারা একটু দেখুন, এই পাশটাতে এই যে রুমগুলো দেখা যাচ্ছে এখানে, এগুলো আসলে কি রুম, এগুলো কি জমিদার বাড়ির কি ধরনের কক্ষ? মানে এখানে নিশ্চয়ই রবীন্দ্রনাথ থাকতো না, কিন্তু এগুলো আসলে কি ছিল? এগুলো কি জেলখানা ছিল, নাকি এখানেই কৃষকদের ওপর অত্যাচার পরিচালিত হয়েছে? সেটা আমি জানি না, কারণ এখানে লেখা নেই। ইতিহাস যে গচ্ছিত রাখার যে বিষয়টি, সেটি আমার কাছে মনে হয়েছে এখানে অনেক ঘাটতি আছে। হ্যাঁ দর্শক, এখানে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, কবিতা, উপন্যাস এবং ব্যবহার্য কিছু জিনিসপত্র ছাড়া তেমন কোনো কিছুই সংরক্ষিত নেই। অথচ তার পিতা কতভাবে যে প্রজাদের কাছ থেকে কর আদায় করেছেন তা অনেকের ধারণাতেও আসবে না। ইতিহাস সমিতি পত্রিকার তথ্য বলছে, জমিদার বাড়ির বিয়ে, পূজা পার্বণ, সরকারি বিদ্যালয়ে অনুদানের অর্থ, তীর্থ খরচ, উচ্চ পদস্থদের আপ্যায়ন বাবদ খরচ, সাধারণ ভোজ্য খরচ, এমনকি কোনো চাষি নতুন ঘর নির্মাণ করলে কিংবা জমিদার যখন জমিদারি তদারকি করতে মাঠে যেতেন, তখনও নাজরানা নামক অতিরিক্ত অর্থ দিতে বাধ্য ছিল এখানকার কৃষকরা। আজও বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে সাধারণ মানুষের কাছ থেকে যে চাঁদা উঠানোর চল বাংলায় লক্ষ্য করা যায়, তার প্রচলন শুরু হয়েছিল মূলত এভাবেই। শুধু এগুলোই নয়, শাহজাদপুরের কৃষক বিদ্রোহ ও ঠাকুর জমিদার বইয়ের তথ্য বলছে, বাজারে তরকারি বিক্রি করতে গেলেও দিতে হতো তোলা। এমনকি নিজের বাড়িতে গাছ লাগালে দিতে হতো চৌথ কর, নিজের জমির আখ থেকে গুড় তৈরি করলে দিতে হতো ইক্ষু কর, নৌকাঘাটে নৌকা রাখলে দিতে হতো খোটা গাড়ি ট্যাক্স, আর নৌকার মাল তোলা বা নামানোর জন্য দিতে হতো আলাদা কোরালি, গরুর গাড়ি রাস্তায় চলাচল করলে দিতে হতো ধুলট কর, নদীতে মাছ ধরলে দিতে হতো জেলে জমা, আর জমিদার বা নায়েবের সাথে দেখা করতে গেলে দিতে হতো সেলামি, আর এই কাচারি বাড়িতে আসলে দিতে হতো শাসন জমা কর। সাধারণ মানুষ যখন জমিদারদের ইচ্ছে অনুযায়ী কর দিতে পারত না, তখনই চলত তাদের উপর নির্বিচারে অত্যাচার।
বাংলার কৃষকদের রক্তচোষা করের টাকায় এখানকার জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর কি পরিমাণ আয়েশি জীবন কাটাতেন তা এখানকার এই ছায়াশীতল বিলাসবহুল প্রাসাদটি দেখলেও ধারণা পাওয়া যায়। রাজকীয় এই দ্বিতল ইমারতের অন্দরে রয়েছে ঠাকুর পরিবারের ব্যবহৃত নানান কিছু। আসলে ভেতরে ক্যামেরা এলাও নেই, যে কারণে ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তবে আমি কি কি দেখে এসেছি তার একটা শর্টকাট বর্ণনা আমি আপনাদের দিচ্ছি। ভেতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য নানান জিনিস, বিশেষ করে তার চমৎকার একটি পালকি রয়েছে। এছাড়াও তার সোপান রয়েছে, রাজকীয় সোপান। এর পাশাপাশি তার খড়ম, ব্যবহৃত বিভিন্ন রান্নাবান্নার জিনিস, রান্নাবান্নার পাত্র যেগুলো সেগুলো। আর নিচতলাতে যেগুলো রয়েছে, উপরতলাতে আরও কিছু রয়েছে, যেমন খাট, পালঙ্ক, এগুলো রয়েছে ব্যবহার্য, মানে একটা মানুষ দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করা লাগে সব কিছুই রয়েছে। আর নিচতলাতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে ছোটবেলা থেকে নোবেল প্রাইজ পাওয়া পর্যন্ত, এমনকি তার মৃত্যুর দিনের ছবিও রয়েছে। এখানে সর্বমোট ৩৩১টি বস্তু রয়েছে, যার প্রতিটি রাজকীয়। এর মধ্যে ১৪৮টি সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত। রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত এই কাচারি বাড়ির পাশেই রয়েছে আদি আমলের আরও কিছু ইমারত। ধারণা করা হয় এখানেই রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে কৃষকদের ওপর চলত অত্যাচার। শুধু শাহজাদপুরেই নয়, বাংলার প্রায় প্রতিটি জমিদারি এলাকাতেই চলত নানা কারণে কৃষকদের ওপর অত্যাচার। দিন যত যায় জমিদারদের অত্যাচার ততই বাড়তে থাকে, ফলে এই অঞ্চলের কৃষক সম্প্রদায়ের মধ্যে চাপা অসন্তোষ তৈরি হয়। দেবেন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে কৃষকরা যখন ঐক্যবদ্ধ হন, ঠিক তখনই জমিদারদের পোষ্য বাহিনী সশস্ত্র হামলা চালায় কৃষকদের ওপর। এই অঞ্চলের জমিদারি অত্যাচারের বিচার চেয়ে 1873 সালের 1 জুলাই পুরো এই মহকুমার প্রায় 269টা গ্রামের কৃষকরা পাবনা কোর্টে মামলা করেন। কিন্তু ওই মামলা করে কোনো লাভ হয়নি। উল্টো ব্রিটিশ পুলিশ বিদ্রোহীদের ধরতে বাড়িতে বাড়িতে অভিযান চালায়। শত শত কৃষককে গ্রেফতার করে পুলিশ। শাহজাদপুরের ওই কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন ঈশানচন্দ্র রায় নামের একজন বিদ্বান ব্যক্তি। জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে কৃষকরা শাহজাদপুরের পাশের এক এলাকায় সমাবেশ করে। কৃষক সমাবেশ হয়েছিল বলে ওই এলাকার নামই হয়ে যায় কৃষকগঞ্জ বাজার, যে বাজার আজও আছে। এক পর্যায়ে কৃষক নেতা ঈশানচন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। একদিকে চলতে থাকে গ্রেফতার, অন্যদিকে জমিদারদের পেটুয়া বাহিনী বিদ্রোহী কৃষকদের বাড়িগুলোই নির্বিচারে আগুন লাগাতে থাকে। কৃষকরা ওই সময় আন্দোলনে বিভিন্ন কৌশল অবলম্বন করে। এর একটি হলো প্রত্যেক কৃষক মাছ ধরার জন্য হাতে পোলো রাখবে, যাতে কেউ দেখলেই বুঝতে পারে এরা মাছ শিকারী, কৃষক নয়। তবে পোলো নিয়ে যেতে হবে লাঠির সাথে বেঁধে ঘাড়ের ওপর করে, অর্থাৎ ঘাড়ে লাঠি থাকবে এবং ওই লাঠির মাথায় ঝুলতে থাকবে পোলো। পোলোর নিচে লুকিয়ে রাখা এই লাঠিই কৃষকদের একমাত্র অস্ত্র। কৃষক বিদ্রোহের চূড়ান্ত পর্যায়ে দেখা যায় জমিদারদের অনুচরেরা যেমন বিদ্রোহী কৃষকদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, তেমনি তারা নারীদের সম্মানহানিও করেছিল। ফলে কৃষকদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে যায়। প্রতিশোধ নিতে কৃষকরা দলবদ্ধ হয়ে জমিদার বাড়িতে আগুন দেওয়ার মতো দুঃসাহসিক কাজও করেছিল। জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুরের পোষ্য বাহিনীর আক্রমণ আর পুলিশি অভিযানে শাহজাদপুরের ওই রক্তক্ষয়ী আন্দোলনে নিহত হয় অন্তত 1/2 কৃষক। ভয়ানক সেই আন্দোলন এবং জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুরের অত্যাচারের চিত্র যখন পত্রিকার পাতায় প্রকাশিত হচ্ছিল, তখন ইংরেজ সরকারের প্রতিনিধি
বাংলার লেফটেন্যান্ট গভর্নর মিস্টার ক্যাম্বেল পরিস্থিতি দেখতে এই শাহজাদপুরের মাটিতে আসেন। জেলা ম্যাজিস্ট্রেট পিটার নোলান পরিস্থিতি সামাল দিতে বহু সংখ্যক পুলিশ মোতায়েন করেন। রাজশাহী থেকেও আনা হয় পুলিশ, এমনকি বড়লাটের আদেশে গোয়ালন্দ থেকেও আনা হয় পুলিশের এক বিশাল বাহিনী। কৃষকরা বিদ্রোহের অংশ হিসেবে কেউই জমিতে ফসল ফলায়নি, ফলে 1873-74 সালে এই অঞ্চলে দেখা দেয় খাদ্য সংকট, অনেকটা দুর্ভিক্ষের কাছাকাছি, যা কৃষক এবং জমিদার উভয় শ্রেণীকেই শান্ত হতে বাধ্য করে। ইংরেজ গভর্নর মিস্টার ক্যাম্বেল শাহজাদপুর পরিদর্শন শেষে ইংরেজ সরকারকে প্রজাস্বত্ব বিষয়ক আইন প্রণয়নের সুপারিশ করেন এবং শেষ পর্যন্ত 1885 সালের 14 মার্চ বঙ্গীয় প্রজাস্বত্ব আইন নামে নতুন একটি আইন প্রণীত হয়। এই আইন বাংলার প্রজাসাধারণকে অবৈধ করের বোঝা থেকে শুধু মুক্তিই দেয়নি, বরং ভূমির উপর প্রজার অধিকারকে প্রতিষ্ঠা করেছিল। দর্শক, শাহজাদপুরের এই রবীন্দ্র কাচারি বাড়ি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মায়াময় স্মৃতিধন্যই নয়, বরং এখানকার প্রতিটি ইমারতই তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের রৌমহর্ষক থাবার বোবা সাক্ষী, যা আজও এই অঞ্চলের মানুষকে আঁতকে তোলে। বিকেলের সোনালি রোদ এই ইমারতকে হয়তো আরও রাঙিয়ে দেয়, কিন্তু এর প্রতিটি চত্বর, প্রতিটি দেয়াল, প্রতিটি ধূলিকণার সাথে মিশে আছে এই অঞ্চলের মানুষের রক্ত আর গগনবিদারী আহাজারির ইতিহাস।